গল্প বলার দেশে আজকে যে গল্পটি পড়ব গল্পটির নাম রোশনাই। লেখক সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়। দোতলার বারান্দার কোণে মিটশেলফের সামনে দাঁড়িয়ে ভিজে কাপগুলো মুছে রাখছিল বাসন্তী। এক নজর তাকিয়েই সুধীর দেখল জামা কাপড় বদলে তৈরি হওয়া দূরে থাক, এখনও বৈকালিক গা হাতে ধোয়া হয়নি তার। তক্ষুনি বুঝে নিল সমাচার কুশল নয়। ইশারায় জিজ্ঞাসা করল, কি হলো? ইশারায় কারণ আধাআধি দরজা ভেজানো সামনের ঘরে কর্তার অবস্থান সম্বন্ধে নিঃসংশয় সে। হাসি চেপে বাসন্তী গম্ভীর মুখে মাথা নাড়ল। তারপর তেমনি ইশারায় বাবার ঘরটা দেখিয়ে কল্পিত কলম দিয়ে শূন্য বাতাসে লিখল কিছু, অর্থাৎ হবে না, ও ঘরে হিসেব কষা চলছে। সুধীর বুঝে বিরস বদনে পা টিপে শেষের ঘরে ঢুকে হাত পা ছড়িয়ে চৌকির ওপর বসে পড়ল। ছুটির দিন, দুজনে সিনেমায় যাওয়ার কথা ছিল, হয়ে গেল না। টিকিট কিনে আনেনি, টিকিট আর আগে থেকে কেনে না। কর্তার ওই হিসেবের ধাক্কায় অনেক টিকিট নষ্ট হয়েছে। আজকাল আর সুধীর এসব নিয়ে রাগ করে না। বাসু অর্থাৎ বাসন্তীকে বরং একসময় জিজ্ঞাসা করে, কর্তার খাবারের সঙ্গে কিছু কবরেজের বড়ি আর মাথার তেলের সঙ্গে কিছু কবরেজি তেল মিশিয়ে রাখলে কি হয়? বাসু কখনো হাসে, কখনো জবাব দেয়, মাথা আর একটু ঠান্ডা হয়, তাহলে হিসেবটা আরও একটু ভালো খোলে। বাব্বা, থাক, সকাল সন্ধে বা ছুটির দিনে খুঁটিনাটি হিসেবের ব্যাপার এ বাড়িতে লেগেই আছে। কিন্তু কর্তা শম্ভুবাবু ঘরের দরজা আবজে হিসেবে বসেন যখন বাড়ির হাওয়া অন্যরকম। বাসুর দুরন্ত ছোট ভাই বোনগুলো তখন একটা অদৃশ্য হিসেবের ছকে আটকে পড়ে যায়। সকলকেই তখন হিসেব করে চলতে হয়, হিসেব করে কথা কইতে হয়, হিসেব করে হাসতে হয়। তখন কোনো কিছুর আধিক্য হিসেবের গণ্ডি ছাড়িয়ে বাড়তি খরচ করে ফেলার মতোই অশোভন। বাসুর ধারণা এই হিসেবের ধকলটা সবথেকে বেশি যায় তার উপর দিয়ে। কখন মৃদু গম্ভীর ডাক আসে সেই ভয়ে সদা সন্ত্রস্ত। বাবার হাতে কাগজ পেন্সিল দেখলেই বুক দুরু। ডাক তো হামেশাই আসে, ওকে ছাড়া বাবা ডাকবেনই বা কাকে? কোনো ব্যাপারে কত খরচ হলো না হলো জিজ্ঞাসা করেন, সে তবু একরকম জবাব দেওয়া যায়, কারণ খরচ তো হয়েই গেছে। খরচ বেশি হয়েছে শুনলেও বাবা মুখের ওপর খুব যে রাগ করেন বা কটু কথা বলেন তা নয়। গলা ফাটিয়ে রাগারাগি চেঁচামেচি মায়ের সঙ্গে করতেন। ওকে শুধু বলেন, একটু বুঝে শুনে চলিস, অফিসের কাজ তো হয়ে এলো, কটা দিন আর। কিন্তু বাসুর সবথেকে বিপদ, বাবা যখন জিজ্ঞাসা করেন কোন ব্যাপারে কত লাগবে বা লাগতে পারে, কিচ্ছু লাগবে না, এমনিতে সব হয়ে যাবে বলতে পারলে বোধহয় সব থেকে খুশি হতো বাসু। বাবা চড়া গলায় জিজ্ঞাসা করেন না, ঠান্ডা সুর, ঠান্ডা প্রতীক্ষা, কিন্তু তাতে সর্বাঙ্গ ঠান্ডা হয়ে যাবার উপক্রম বাসুর। থতমত খেয়ে এক সময় এমন একটা শীর্ণ অঙ্ক বলে বসে যে বাবাও হেসেই ফেলেন, কিন্তু অখুশি হন না, বোঝা যায়। বলেন, তোর কোনো কাণ্ডজ্ঞান যদি থাকতো, নে এই টাকা রাখ, এর মধ্যে চালিয়ে নিস। যা চাওয়া হয়েছে তার থেকে অনেক বেশি দেবার তৃপ্তি লাভ করেন শম্ভুবাবু। কিন্তু বাসুর সবথেকে মুশকিল হয় এই বেশি অঙ্কটাও যখন নির্ধারিত সময়ের আগেই শূন্যে মিলিয়ে যায়, তখন নিজে আর সামনে আসে না। বড় ভাই বোন কারো মারফত আবেদন পেশ করে, টাকা ফুরিয়ে গেছে, আরও কিছু লাগবে। বাবা টাকা দেন, কিন্তু তারপরেই ভয়ানক গম্ভীর। বাসু প্রাণপণ চেষ্টা করে বাবা যা দেন তার থেকে কিছু বাঁচাতে, কিন্তু তার হাতে এলে টাকাগুলোর যেন পাখা গজায়। কোথায় দিয়ে কি হয় হদিশই পায় না। তার ওপর বাবা আবার এক সময় ডেকে জিজ্ঞাসা করেন, খরচটা হলো কিসে? বাসু বোবা তখন। মায়ের ওপরেই ভারী রাগ হয় বাসুর, অভিমান হয়। ওকে জব্দ করবার জন্যই যেন মা অসময়ে দুনিয়া পাড়ি দিয়েছে।
মা মারা যাবার পর 4 বছর কি করে কাটলো সেই জানে। কোবরেজের তেল খানিকটা বাবার বদলে ওর মাথায় পড়লে ঠিক হয়। তাও তো চলছে এখনও। 6 মাস বাদে কী হবে ভাবতে গেলে এখন থেকেই বাসুরও মাথা গরম হয়ে যায়। 6 মাস বাদে বাবার চাকরি শেষ। এখনই যা, তখন কি আর মুখের দিকে তাকানো যাবে? অবশ্য আরও 6 মাস হয়তো বাসু এই বাড়ির কর্তৃত্ব নিয়ে থাকবে না। ওদিকে তো এখন থেকেই হাঁ করে দিন গুনছেন একজন। বাসুর পরের ভাইটা সবে কলেজে ঢুকেছে, ওটার অবস্থাই কাহিল হবে আর কি। বাবা বাসুকে আজকাল ধমক ধমক না করলেও ভাই বোনগুলোকে ছাড়েন না। যাই হোক, খরচের সমস্যায় পড়লে, অর্থাৎ নির্ধারিত সময়ের আগে টাকা ফুরোলে বিড়ম্বনাটা বাসুর মুখের দিকে তাকালেই বোঝা যায়। সুধীর অন্তত বোঝে, ফি মাসে 2-1 দিন আগে অন্তত টাকা ফুরোবে। তার জেরায় পড়ে সমস্যাটা ফাঁস হয়ে যায়। গোপনে সদাইপত্র করে সুধীরই তখন চালিয়ে দেয়। প্রথম সংকোচ হতো বাসুর, আপত্তি করত। সুধীর উল্টে চোখ রাঙাতো। মাসের মধ্যে যে 20 দিন রাতে এখানে খাই, তার খরচা ধরলে কত হয়? কম পড়বেই তো। সে টাকা তো আর কর্তা হিসেব করে দেন না তোমাকে। বাসুর ডাক দেখে হাসে, কখনো বলে 2 দিন বাদে তো নির্বিবাদে পকেট ফাঁক করবে। এখন থেকেই অভ্যেস হয়েছিল। মাসের শেষে সুধীর নিজে থেকেই জিজ্ঞাসা করত, কি অবস্থা? বাসু জবাব দিত, অবস্থা ভালো না, ডাক্তার লাগবে। কিন্তু একবার ধরা পড়ে গেল, আর ধরা পড়ে দুজনেরই অবস্থা কাহিল। সেবারে কর্তা বেশ কিছু কমই দিয়েছিলেন মেয়ের হাতে। শেষের দিকে অফিস থেকে বাড়তি টাকা পাবেন কিছু। ভেবে রেখেছিলেন টাকাটা পেলে বাকিটা দিয়ে দেবেন, কিন্তু খেয়াল করে সেটা আর বলেননি মেয়েকে। 3য় সপ্তাহ শেষ না হতে মেয়ের চক্ষু স্থির। ট্রাঙ্কের তবিলের দিকে চেয়ে কান্না পাচ্ছিল তার। কি দিয়ে কি হয়ে গেল টাকাগুলো মাথা খুঁড়েও ঠাউর করতে পারল না। সমাচার অবগত হয়ে সুধীর আশ্বাস দিতে চেষ্টা করল, আছে গৌরী সেন, তোমার ভাবনা কি? বাসুর মেজাজ খারাপ। যাও, ভালো লাগে না। বাবা এমনিতেই দুজনকে সমান উড়নচণ্ডী ভাবেন আমাদের। সুধীর প্রতিবাদ করল, কথাটা ঠিক হলো না। আমাকে উড়ন শিব ভাবেন বোধ হয়, আর তোমাকে উড়নচণ্ডী। ঠিক 2 দিন বাদে বাবার ঘরে ডাক পড়ল বাসন্তীর। জিজ্ঞাসা করলেন, হাতে কি আছে রে, আর কত লাগবে? একটু অবাক হলো সুবোধ মেয়ের মতো। বাসু বলল, আর লাগবে না বাবা, কুলিয়ে যাবে। কিন্তু শুনে বাবা যেন আকাশ থেকে পড়লেন। কুলিয়ে যাবে কি রে, মাস চলে যাবে? বাসু ভয়ে ভয়ে মাথা নাড়ল। ফলে হাতে যে আছে এনে দেখাতে হলো তাকে। এ পর্যন্ত কত খরচ করেছে না করেছে সব দাখিল করতে হলো। কারণ এরকম সুবাঞ্ছিত অঘটনই বা শম্ভুবাবু বিশ্বাস করবেন কি করে? বলা বাহুল্য, মেয়ের হিসেবের সঙ্গে টাকার অঙ্ক আদৌ মিলল না। বাসুর প্রাণান্ত সংকট। শেষে বিরক্ত হয়ে মেয়ের মুখের দিকে ভালো করে তাকাতে শম্ভুবাবুর চকিতে একটা সন্দেহের ছায়া পড়ল মনে। সুধীরকে অনেক দিন এটা সেটা হাতে করে আসতে দেখেন। শখ করে রাতের বাজারও যে এক দিন করে নিয়ে আসে তাও দেখেন। শম্ভুবাবু এসব তেমন পছন্দ করেন না, কিন্তু দুঃখ পাবে ভেবে কিছু বলেন না। সুধীরের কাছ থেকে টাকা নিয়েছিস? মেয়ের মনে হচ্ছিল মাটি দুফাক হলে তার মধ্যে ঢুকে বাঁচে। শম্ভুবাবু হতভম্বের মতো চেয়ে রইলেন খানিকক্ষণ, তারপর যথার্থই রেগে গেলেন। আর কত বেশি দিলে তোর চলবে? তুই এভাবে অপমান করিস আমাকে? ভাবি জামাইয়ের কাছ থেকে কত নেওয়া হয়েছে জেনে টাকাটা ছুঁড়ে ফেলে দিলেন তখনই। কিন্তু হিসেব করা বন্ধ হলো না। 6 মাস বাদে রিটায়ার করবেন, দিনের পর দিন হিসেবের জটিলতা বাড়তেই থাকলো। সম্ভাব্য তহবিলের আয়তনটা টানলে বাড়বে না, সেটা মোটামুটি নির্দিষ্ট। অতএব ব্যয়ের খসড়াটায় সূক্ষ্মতর বিস্তার লাভ করছে ক্রমশ। 21,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স 28,000-এ দাঁড়াবে। সরকার হাতে না নিলে 30,000-ই হতো। তা ওনারা তো যাতে হাত দিয়েছেন তাই ঝাঁঝরা।
গ্র্যাচুইটি পাবেন 14,000, হলো 42। প্রভিডেন্ট ফান্ডে জমেছে 22,000, মোট 64। ব্যাংকে 1,000 আছে, সেটা ধর্তব্যের মধ্যে নয়। বুড়ো বয়সের অসুখ বিসুখ আছে, অনেক কিছু আছে। সর্বসাকুল্যে শেষ সম্বল এই 64। এছাড়া পেনশন বলতে 1 পয়সাও নেই। আগের দিন হলে শম্ভুবাবুর আর ভাবনার কী ছিল? টাকার দাম তো দিনকে দিন নয়া পয়সার দিকে গড়াচ্ছে। 5টি সন্তানের মধ্যে সবার ছোট 2 মেয়ে। তাদের বিয়ে নমনম করে সারতে হলেও 8,000 করে লাগবে। তিনি থাকুন আর নাই থাকুন, টাকা তো লাগবেই। সেই দিনের বাজারটা অনুমান করতে পারছেন না বলেই মোটামুটি 8,000 করে 16,000 ধরে রেখেছেন। তার ওপর ওদের বিয়ে পাশ পর্যন্ত করিয়ে তুলতেও খুব কম করে আরও 2,000, 4,000। লেখাপড়া না শেখালে ভালো বিয়ের আশায় ছাই আজকাল। বড় মেয়েকেও 2 বছর হলো বিয়ে পাশ করিয়ে ছেড়েছেন তিনি। গেল 20। ছোট 2 মেয়ের ওপর 2 ছেলে, একটি আইএ পড়ছে আর একটি স্কুলের মাঝামাঝি। আগে তাদের পড়াশোনার ব্যয় বাবদ একটা মোটামুটি হিসেব ধরেছিলেন। সম্প্রতি বছর গুণে খরচের ছক কেটেছেন। তাতেও দেখা গেছে একজনের 3,000 আর তার ওপরের জনের 2,000 লাগবে। ছেলেদের মোটামুটি ভালো করে মানুষ করার ইচ্ছে তার। গেল 25। বড় মেয়ের বিয়ের খরচটা একটু বিশ্লেষণ সাপেক্ষ, তবে তাতেও 5 ধরেছেন, হলো 30। তারপর মফস্বলের আদ্যিকালের পুরনো ভাড়াটে বাড়িতে আছেন বলেই এই ভাড়ায় থাকতে পারছেন। তাও প্রতি মাসে বাড়িওয়ালা ভাড়া নেবার সময় খোঁজ নেয় কবে পর্যন্ত বাড়িটা ছেড়ে দেওয়া সম্ভব। ধারে কাছে জমি একটা দেখেই রেখেছেন শম্ভুবাবু। টাকাগুলো হাতে পেলেই ওটা কিনবেন। তারপর মাথা গোজবার জায়গাও করবেন একটা। কিন্তু যে বাজার, কিছু না করেও হিসেব করে দেখেছেন 22,000 লাগবে এই জমি আর বাড়িতে। তাও যদি নিজে দাঁড়িয়ে থেকে করতে পারেন। 30 আর 22 52, হাতে থাকলো 12। এই 12,000-এ ছেলে দুটো মানুষ না হওয়া পর্যন্ত সংসার নির্বাহ, জামা কাপড়, ডাক্তার, ওষুধ সব। শম্ভুবাবুর চোখে 12,000 টাকা 12,000 নয়া পয়সার মতোই প্রায়। অনেক হিসেব করেও 12,000-কে 13,000-এ টেনে তুলতে পারছেন না তিনি। বরং মনে মনে জানেন ওর থেকে আরও কমই থাকবে হাতে। তাছাড়া টেনে টুনে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ বাদে সেটা আগেই ধরা আছে। মাসে 250 সংসার চালালেও 4 মাসে 1,000 টাকা, 4 বছরে 12,000 খতম। তারপর কি হবে? যত দিন যায় এই তারপরের চিন্তায় মাথা গরম শম্ভুবাবুর। এবারে বড় মেয়ের বিয়ের হিসেবের প্রসঙ্গ। সেটা একেবারে সমূহ বলেই ফর্দ করে টাকার অঙ্ক ফেলতে পেরেছেন তিনি। তবে তারও অদল বদল হয়েছে এবং হচ্ছে। বিয়ে আরও 6-7 মাস আগেই হয়ে যাওয়ার কথা ছিল। এ বাড়িতে সুধীরের যাতায়াত কলেজে পড়তে। তার বাবা আর শম্ভুবাবু বাল্যবন্ধু ছিলেন। ছেলেটাকে পথে ভাসিয়ে বন্ধু অকালে চোখ বুজেছিলেন। সুধীর পড়াশোনায় ভালো বলে কলেজে বিনে পয়সায় পড়তে পেরেছিল। শম্ভুবাবুর নির্দেশে রোজ সন্ধ্যায় সুধীর তখন এ বাড়ির এক চৌকি ছেলে মেয়ে পড়াতো। বাসুরও পড়ার কথা তার কাছে, কিন্তু পরীক্ষা না এলে সে বিশেষ পড়তো না। কারণ তাকে পড়াতে গেলে শেষ পর্যন্ত ঝগড়াঝাটি হয়ে বসত। তবে পরীক্ষা এলে, বিশেষ করে উঁচুর দিকের পরীক্ষার সময়, বাসুই আবার সুধীরকে একটু তোয়াজ করে চলত। যাই হোক, ছেলে মেয়ের পড়ানোর বিনিময়ে শম্ভুবাবু সুধীর আর তার বিধবা মায়ের খরচটা একরকম চালিয়ে দিতেন। অবশ্য বেশি লাগতও না তখন। এমএতে খুব ভালো রেজাল্ট হওয়ার দরুন সুধীর মফস্বলের এই সরকারি কলেজে সহজেই লেকচারারের কাজ পেয়েছিল। বরাত জোরে আবার এরই মধ্যে প্রমোশন পেয়ে প্রফেসরও হয়ে বসেছে। শম্ভুবাবু বাসুর সঙ্গে ওর বিয়ের প্রস্তাবটা তার মায়ের কাছে আগেই করে রেখেছিলেন। সুধীরের মা আনন্দে কেঁদেছিলেন সেদিন। মাঝে ভাদ্র আশ্বিন না পড়লে বিয়েটা হয়ে যেত। কিন্তু ছেলের বিয়ে দেখা কপালে ছিলই না ভদ্রমহিলার। শরীর বরাবরই রুগ্ন। আচমকা 7 দিনের জ্বরে চোখ বুজলেন তিনি। গুরুদশার দরুন 1 বছরের মতো বিয়ে পিছিয়ে গেল। সুধীর কলেজ হোস্টেলে একটা ঘর নিয়ে থাকে এখন। 4টি ভাবি
শালা শালিকে পড়াবার অছিলায় এখনও প্রতি সন্ধ্যায় হাজিরা দেয়। পড়াতে বসো, কিন্তু পড়ানো যা হয় সেটা সকলেই জানে, শম্ভুবাবুও জানেন। গল্পগুজব করে, সিনেমা দেখে, নয়তো পড়িয়ে আর প্রায় বেরিয়ে রাতের আহারটা এখানে সেরে একেবারে নিশ্চিন্ত হয়ে হোস্টেলে ফেরে সে। শম্ভুবাবুর গোড়ার ফর্দে মেয়ের বিয়ের খরচের অঙ্কটা 6,000-এ উঠেছিল। কিছুদিন আগে কাটছাঁট করে সেটা 5,500-এ দাঁড়িয়েছিল। সম্প্রতি এক আঁচড়ে সেটা 5-এ নেমেছে। খরচ বাবদ সুধীরের হাতে তিনি 1,500 নগদ দেবেন ধরে রেখেছিলেন, সেটা কেটে 1 করেছেন, ফলে 500 টাকা কমেছে। 1,500-ই দিতেন, কিন্তু সুধীরের হাতে টাকা দেওয়া আর টাকা জলে ফেলা, এই দুইয়ের মধ্যে খুব তফাৎ দেখেন না তিনি। মাইনে করে আজকাল কম পায় না, কিন্তু কটা পয়সা হাতে রাখে সন্দেহ আছে শম্ভুবাবুর। প্রফেসর হওয়ার সঙ্গে সঙ্গে মোটা টাকার একটা ইন্স্যুরেন্স করিয়ে দিয়েছিলেন। সুধীর তখন মুখ কাচুমাচু করে বলেছিল, কিছু কম করলে হতো, মাসে অতগুলো টাকা প্রিমিয়াম দেওয়া। শম্ভুবাবু কমাননি, কিছু বলেন উনি, কিন্তু অবাক হয়েছিলেন ছেলেটা টাকাগুলো নিয়ে করে কি। বাবার অনুপস্থিতিতে ঘর গোছাতে এসে প্রায় সব হিসেবেই বাসুর চোখে পড়ে। উল্টে পাল্টে দেখে আবার রেখে দেয়। নিজের বিয়ের খরচের ফর্দটাও সে অনেকবার দেখেছে। প্রত্যেকটা হিসেবের তালিকায় সুধীরের খরচ বাবদ 1,500 ধরা দেখেছে। এই শেষের তালিকায় সেটা কেটে 1000 করাটা তার চোখ এড়ালো না। রাতে হাসতে হাসতে সুধীরকে জানালো খবরটা। বলল, আগের সব লিস্টে বিয়ের খরচ বাবদ তোমার নামে 1,500 টাকা ধরা ছিল। নতুন লিস্টে দেখলাম সেটা কাটা গিয়ে 1000 হয়েছে। খরচ বাবদ হাত পেতে 1 পয়সাও নেবে না সেটা সুধীরই জানে শুধু, আর মনে মনে বাসুও জানে হয়তো। কিন্তু শুনে সুধীর ছদ্ম চিন্তার ছায়া টেনে আনলো মুখে। বলল, বিয়ের দিন পর্যন্ত উল্টে 1000 টাকা চাইবেন না তো শেষে? তারপর হাসতে হাসতে বলল, ওই 1000টা তুমি বরং কেটে দিয়ে এসো। 1000 টাকার হিসেব দিতে গিয়ে মাথার চুল সাদা করবে কে? ভাবি জামাইয়ের খরচের হাত দেখে শম্ভুবাবু অনেক সময় ভিতরে ভিতরে গজগজ করেন। মেয়েটাও হয়েছে তেমনি। কোথায় একটু রাশ টেনে চলার পরামর্শ দেবে তা না, উল্টে এক কাঠি ওপর দিয়ে চলে। কিন্তু এ নিয়ে সরাসরি সুধীরকে এ পর্যন্ত তেমন কিছু বলেননি। সেদিন বলতে হলো, বলা দরকার বিবেচনা করলেন শম্ভুবাবু। এ বাজারে অফিস ফেরত রান্নাঘরের চৌকাঠের ওধারে রূপোর তালের মতো চকচকে প্রায় গোল মস্ত একজোড়া গঙ্গার ইলিশ দেখলে খুশিতে কান্না ভিতরটা উপচে ওঠে। কিন্তু শম্ভুবাবু আটকে উঠলেন একেবারে। ট্রেন থেকে নেমে খেয়াঘাট পর্যন্ত আসার পথে সস্তা তরিতরকারি পেলে মাঝে মাঝে কিনে নিয়ে আসেন তিনি। পরদিনের বাজারের অর্ধেক কাজ হয়ে যায়। সেদিন একটা গাড়ি আগেই ফিরেছিলেন, আর হাতে করে নিয়েও এসেছিলেন কিছু। থলেটা রান্নাঘরে মেয়ের হাতে দিতে গিয়ে এই দৃশ্য। বাবাকে দেখার সঙ্গে সঙ্গে বাসুর অবস্থা কাহিল। এই দুর্মূল্যর বাজারে একজোড়া এত বড় মাছ আনার জন্য ও নিজেই সুধীরকে বকাবকি করেছে। তারপর বাবা ফেরার আগেই কেটেকুটে কিছু রেঁধে আর কিছু সাঁতলে রাখবে ভেবেছিল। তাহলে কটা মাছ এসেছে আর কত বড় মাছ তা অন্তত গোপন করা সম্ভব হতো। একেবারে বামাল সমেত ধরা পড়া গোছ মুখখানা হলো বাসুর। শম্ভুবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন খানিক। এ মাছ কে এনেছে জিজ্ঞাসা করার দরকার হলো না। দামও তিনি সহজেই অনুমান করতে পারেন। একজোড়া 14-15 টাকার কম নয়। কেনা দূরের কথা, কেনার ইচ্ছেটা কেমন করে হয় তাই আশ্চর্য। কত হয়েছে এ দুটো? বাবার মুখের অবস্থা দেখেই বাসুর মুখ শুকনো। কণ্ঠস্বর শুনে প্রমাদ গুনল। মাথা নাড়তে চেষ্টা করলো একটু, অর্থাৎ সঠিক জানে না। জানারও দরকার মনে করিস না তাহলে? ও টাকা পয়সা আজকাল খুব বেশি হয়ে গেছে কেমন? এরপর মাছ পাতে দিতে গেলে বাবা ছুঁড়ে ফেলে দেবেন কি না বাসুর সেই ত্রাস। তাড়াতাড়ি দুদিক বজায় রাখতে চেষ্টা করলো সে। আমি মন্দ বলেছি। বলল, পরীক্ষার খাতা দেখার অনেকগুলো টাকা পেয়ে গেল হাতে, তাই। ক লক্ষ টাকা পেয়েছে পরীক্ষার খাতা দেখে?
বাসু নিরুত্তর। শুকনো জিভে করে শুকনো ঠোঁট দুটো একবার ঘষে নিল। শম্ভুবাবু ওপরে উঠে গেলেন। খানিক বাদে সুধীরের ডাক পড়ল তার ঘরে। বাসু ভয়ে ভয়ে তাকে ইশারা করল, যা বলেন চুপচাপ শুনে এসো লক্ষ্মীটি, বাবার মেজাজ খুব খারাপ। মুখখানা যথাসম্ভব করুণ করে ভাবি শ্বশুরের সামনে গিয়ে দাঁড়ালো সুধীর। এদিকে বাসুই বা নিশ্চিন্ত থাকে কি করে। তাড়াতাড়ি সেও দোতলায় উঠে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো। বাবার নির্দেশ কানে এলো, বসো। সুধীর বসল। শম্ভুবাবু বললেন, তোমার বাবা নেই, থাকলে তিনি যা বলতেন আমি তাই বলছি ভেবো। এখন থেকে তুমি যদি একটু বুঝে শুনে চলতে না শেখো, আর শিখবে কবে? দুদিন বাদে দায়িত্ব নিতে যাচ্ছ, এসব কথা তোমাকে আমার বলে দিতে হবে কেন? জবাব নেই, জবাব চানও না। বললেন, এই বয়সে একটু আধটু খরচ করার ইচ্ছে সকলেরই হয়, তা বলে হাতে টাকা এলে পাগলের মতো খরচ করতে হবে? মাছ কেনার ইচ্ছে হয়েছিল, একটা কিনতে পারতে, আরও ছোট কিনতে পারতে। চোখের নেশাকে এত প্রশ্রয় দেওয়ার দরকার কি? থামলেন একটু, একেবারে নয়। রোজ বলা যাবে না যখন, একদিনেই ভালো করে সমঝে দেওয়া দরকার। মাছের জন্য নয়, কথাটা তোমাকে আমি অনেক দিনই বলবো ভেবেছি। তুমি এভাবে খরচ করবে কেন? অভাব কাকে বলে তুমি খুব ভালো করেই জানো। দুর্দিনে পড়লে কজন পাশে এসে দাঁড়ায় তাও দেখেছো। তোমার অন্তত একটু ভেবেচিন্তে চলা দরকার। আচ্ছা যাও, খারাপ কথা কিছু বলিনি। তুমি বুদ্ধিমান ছেলে, তোমার বোঝা উচিত। বুদ্ধিমান ছেলেটি ঘর থেকে বেরিয়ে আসতে তার মুখের দিকে চেয়ে বাসুর মুখে কথা নেই, চোখেও ভাষা নেই। সুধীর নিঃশব্দে নিচে নেমে গেল। বাসুর হঠাৎ বাবার ওপরেই রাগ হয়ে গেল। বাবার সবেতে বাড়াবাড়ি, তারপর এই লোকটার ওপরেও রাগ হলো। সব জেনে শুনো যা করার করবি, বেশ হয়েছে। শম্ভুবাবু সকালে খেয়ে যান, ফেরেন সন্ধে। মাঝে সামান্যই টিফিন করেন। কাজেই রাতের রান্না হলেই বাসু সবার আগে তার খাবারটা গুছিয়ে ওপরে দিয়ে আসে। সেদিনও দিয়ে এলো। তিনি খেতে বসতে স্বস্তির নিঃশ্বাস ফেলল। একদিক হলো, এরপর আর একদিক সামলানো আছে। সেই থেকে বিনুর পড়ার ঘরে মুখ গোছ করে বসে আছে, দেখেছে। বাবার খাওয়া শেষ হয়ে আসতে নিচে এসে ভাই বোনদের আগে বসিয়ে দিল। এও চুক্তিবদ্ধ নিয়ম একটা। সুধীর যেদিন খেয়ে যায়, সকলের খাওয়া হয়ে গেলে ওরা একসঙ্গে বসে দুজনে। ভাই বোনদের খাওয়া হতে বাসুর ইঙ্গিতে পরের বোনটা গিয়ে তাড়া দিল, সুধীরদা চটপট, দিদি ভাত বেড়ে রেডি। সুধীর উঠে এলো, বসো। বাসু ভাতের থালা রাখল। মুখ কালো করে সুধীর মাথা নাড়ল, অর্থাৎ বসবে না। খাবে না? বাসুর মুখ লাল হয়ে উঠছে। সুধীর মাথা নাড়ল, না। বাসু ঝাঁঝিয়ে উঠল, দেখো ভালো হবে না বলছি, সব ফেলে ছড়িয়ে একাকার করে দেবো আমি। সুধীর তবু গম্ভীর মুখে দাঁড়িয়ে, বসবে না? বসতে পারি, এক শর্তে। শর্তটা অনুমান করছে বাসু, বলবে ইলিশ মাছ খাবে না। জবাব না দিয়ে ক্রুদ্ধ চোখে চেয়ে রইল শুধু। সুধীর বলল, জামাইকে কোনো শ্বশুর এইভাবে বকে না, তাও জামাই হইনি এখনও। আরও বেশি আদর পাবার কথা, তার বদলে অপমান? গুনে গুনে মোটা মোটা 6 টুকরো মাছ দাও যদি, তবে বসবো, তার কমে রাগ যাবে না। বাসু হেসে ফেলল। এতক্ষণের গুমোট এক মুহূর্তে তরল। বলল, আচ্ছা বসো। সুধীর গম্ভীর মুখে গ্যাট হয়ে পিড়িতে বসল। কিন্তু ঠিক সেই সময়ের দোতলার খবরটি তারা কেউ জানে না। সুধীর খেতে বসছে টের পেয়ে শম্ভুবাবু দোতলা থেকে নিচে নেমে আসছিলেন। তিনি চটি পড়েন না। ছেলেটাকে কটু কথা বলা হয়েছে, তাই একটু অনুতাপ হয়েছিল বোধহয়। খাবার সময় সামনে গিয়ে দাঁড়ালে খুশি হবে, স্নেহ বুঝবে। কিন্তু নিচের কথাবার্তা কানে আসতে সিঁড়ির বাঁকে থমকে দাঁড়িয়ে পড়তে হয়েছিল তাকে। খাবে না শুনে ভুরু কুঁচকে গিয়েছিল। শর্ত শুনে সোজা আবার ওপরে উঠে গেছেন। তার সমঝে দেওয়াটা যে এমন নিষ্ফল হতে পারে ভাবেননি।
ঘরে বসে চুপচাপ দুর্যোগের ছায়া দেখছেন তিনি। অসময়ে চোখ বুজলে ওই জামাই ভরসা, সেই দেখাশুনো করবে, ছেলে মেয়েগুলো ভেসে যাবে না। কিন্তু আজই প্রথম মনে হলো এর হাতে দেখাশোনার ভার পড়লেই সেই অঘটন আরও অনেক আগেই ঘটে যাবে, নিজেরা শুদ্ধ সদল বলে ভাসবে। শম্ভুবাবু ইন্স্যুরেন্স কোম্পানির চাকুরে, কলকাতায় অফিস, ডেলি প্যাসেঞ্জারি করেন। আগে খেওয়া নৌকায় গঙ্গা পার হতে হয়, এর এপারের খেয়াঘাটের লাগোয়া বাসা তার। এদিকের লাইনে সোজা ট্রেনও কলকাতা যাওয়া যায়, কিন্তু তাহলে 10 মিনিট হেঁটে বাস ধরতে হয়, তারপর 3 মাইল ঠেঙিয়ে স্টেশন। বেশি বর্ষায় বা দুর্যোগে তাই করেন, নইলে 12 মাস খেয়া পারাপারটাই পছন্দ। ওপার থেকে 7-8 মিনিট হাঁটলে স্টেশন, তবু এদিকে হাঁটা আর বাস টাঙানোর থেকে অনেক ভালো। জানা না থাকলে তার বেশবাস দেখে নৌকার যাত্রীরা কেউ বুঝবে না প্রায় 1000 টাকা মাইনের চাকুরে তিনি। পুরনো কোটের এক পকেটে থলেটা টোপলা হয়ে থাকে, অন্য পকেটে হলদে ছোপ লাগা টিফিন বাক্সটার মাথা উঁচিয়ে থাকে। পান চিবোতে চিবোতে খেয়া নৌকায় উঠে বসেন। বেশিরভাগ দিনই গঙ্গুর নৌকায় ওঠেন, প্রায় প্রত্যহ। তার যাওয়া আসার সময় ধরে গঙ্গু মাঝি তার পারাপারের সময় ঠিক করে নিয়েছে। গঙ্গু আর শম্ভুবাবু ছেলেবেলার বন্ধু, একেবারে সেই ছেলেবেলার। একসঙ্গে খেলা হতো, মাছ ধরা হতো, পাখির বাসা পাড়া হতো, ফল চুরি করা হতো। গঙ্গুর বাবাও মাঝি ছিল। নতুন বয়সের গোড়া থেকে গঙ্গু বাপের পেশায় হাত পাকিয়েছে। গঙ্গু আগে নাম ধরে আর তুই করে ডাকতো, এখন তুমি বলে, আর শম্ভুবাবু বলে। শম্ভুবাবু কত বড় চাকুরে আর কেমন গণ্যমান্য ব্যক্তি সেটা সে জানে, আর 5 জন যাত্রীর কাছে গল্পও করে। দিনান্তে খেয়া পারাপার তো আর কমবার করতে হয় না তাকে। শম্ভুবাবুর এত বড় ভক্ত আর কেউ না। শম্ভুবাবু আজও মনে মনে পছন্দই করেন লোকটাকে, হেলাফেলা করে না। যাত্রীরা ভিড় না থাকলে গল্পগুজব করেন, গল্পটা ফেরার সময় জমে ভালো। তবে লোকটার পয়সার খাইটা তেমন পছন্দ নয় শম্ভুবাবুর। তিনি নৌকায় উঠলেই অন্য যাত্রী থাক না থাক গঙ্গু জিজ্ঞাসা করে, নৌকাটা ছাড়ি শম্ভুবাবু, কি বলো? অর্থাৎ 2-1 পয়সা বাড়তি দিলেই আর অন্য যাত্রীর প্রতীক্ষায় বসে থাকতে হবে না, রিজার্ভ যাত্রীর মতোই নিয়ে যাবে। কিন্তু বলার উদ্দেশ্যটা উন্মুক্ত থাকে, হ্যাঁ বলা মানেই বাড়তি পয়সা বার করা। শম্ভুবাবু প্রায়ই জবাব দেন, হাতে সময় আছে, তাড়া নেই কিছু, একটু দেখো 2-4 জন এসে পড়বে। আবার সপ্তাহে 2-1 বার দেনও পয়সা। এটুকু বাদ দিলে অসম পর্যায়ের এই দুটো মানুষের মধ্যে অদৃশ্য একটু হৃদ্যতা আছে। গঙ্গু মাঝি শম্ভুবাবুর ঘরের খবর রাখে, আর নিজের ঘরের খবরও তাকে বলে। 1000 টাকার মাইনের চাকুরের সঙ্গে কোনো মাঝি এত গল্প করার সুযোগ পায়? শম্ভুবাবুর মুখখানা ইদানিং বেশ শুকনো, সেটা সে লক্ষ্য করেছে। কথায় কথায় কারণও বুঝে নিয়েছে, ফলে তারও মন খারাপ। এত কালের এত বছরের দেখা সাক্ষাতে ছেদ পড়ে যাবে। অবসর নিলে শম্ভুবাবু 6 মাসে একবার কলকাতা যাবেন কিনা সন্দেহ। রিটায়ারমেন্টের আর 1 মাস 2 বাকি। মাঝে একটু আশার আলো দেখা গিয়েছিল, কাজের চাপের দরুন পুরনো পদস্থ অফিসারদের আরও 1 বছর করে চাকরির মেয়াদ বাড়ানো হবে শুনেছিলেন। ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান সরকারের কবলে গিয়ে না পড়লে সেই রেওয়াজ তো ছিলই, 2-4-6 বছরও এক্সটেনশন পাওয়া যেত। জন কয়েক অফিসারের চাকরির আয়ু 6 মাস বা 1 বছরের জন্য বাড়ল ঠিকই, কিন্তু শম্ভুবাবুর কিছু হলো না। কারণ শম্ভুবাবু হৈ হৈ করে নিজের গুরুত্ব জাহির করতে জানেন না। কোট প্যান্ট টাই ঝুলিয়ে গটগটিয়ে চলাফেরা করেন না। অল্প বয়সী ওপরওয়ালাদের মন জুগিয়ে চলার চেষ্টা করেন না। অন্ধকারে হঠাৎ একটু আলো ঝলসে আবার নিভে গেলে অন্ধকারটা আরও বেশি লাগে। শম্ভুবাবুরও সেই রকমই লাগছে। শুভার্থীজনেরা তাকে পরামর্শ দিচ্ছেন, আর কেন মিছিমিছি খেটে মরা, এই 2 মাস ছুটি নিয়ে নিলেই তো হয়, আর ছুটি তো সব হেজে পচে গেল। শম্ভুবাবু জবাব দেন না। এই নিরবিচ্ছিন্ন ছুটির শূন্যতায় যে তার বুকে চেপে বসে আছে, সে আর কাকে বলবেন তিনি? শরীর মন ভালো ছিল না সেদিন, কোনো দিনও থাকে না। মাথাটা ভার ভার, কপালটির রগ দুটো টিপ টিপ করছে।
ট্রেনটারও যেন ঝিমুনি ধরেছে। এখনও আধ ঘন্টার ধাক্কা। বিরক্তির একশেষ। স্টেশনটা দেখে নিয়ে চোখ বুজে আবার জানালায় ঠেস দিলেন। কিন্তু চোখ বুজলেই যত রাজ্যের হিসেব কিলবিলিয়ে ওঠে মগজের মধ্যে। এই কমাসে হিসেব যেন তাকে আরও পেয়ে বসেছে। নাওয়া, খাওয়া, এমনকি ঘুমের মধ্যেও অদৃশ্য একটা হিসেবের হিজিবিজি কাটাছেঁড়া চলতে থাকে। এই ধকল আর যেন সহ্য হয় না। সর্বদা ক্লান্তি একটা, আর সে ক্লান্তির তলায় তলায় হিসেব। শম্ভুবাবু এখন কটা দিনের জন্য অন্তত হিসেব ভুলতে চান। যাক, স্টেশন এলো। শম্ভুবাবু নামলেন, বাইরে এলেন। সন্ধ্যা গিয়ে প্রায় রাত তখন। ফাঁকা রাস্তায় একটু হাঁটলেই মাথাটা ছাড়বে ভেবেছিলেন। খেয়াঘাট পর্যন্ত হাঁটা পথটা একেবারে কম নয়। কিন্তু রাস্তার অবস্থা দেখে শম্ভুবাবু বিরক্তিতে অস্ফুট কটূক্তি করে উঠলেন। বিয়ের মিছিল চলেছে একটা, বাঙালির নয়। যতদূর চোখ চলে ঠাসাঠাসি ভিড়। গোটা রাস্তাটা আলোয় আলোয় একাকার। এরই মধ্যে আবার গাড়ি ঘোড়া, বাদ্য বাজনা, ব্যান্ড পার্টি, দুধারে সারি সারি আলোর ত্রিভুজ, মাঝে বড় বড় আলোর ঝাড়। দমবন্ধ ভিড়ের মধ্যে ভাসতে ভাসতে শম্ভুবাবু এক সময় খেয়াঘাটে এসে দাঁড়ালেন। ঘাটের মাঝামাঝি দাঁড়িয়ে সাগ্রহে মিছিল দেখছিল গঙ্গু মাঝি। শম্ভুবাবু তার গা ঘেঁষে নেমে গেলেন, তাও খেয়াল করল না। অতএব শম্ভুবাবু ঘুরে দাঁড়িয়ে চাপা বিরক্তিতে ডাকলেন, যাবে নাকি হে? নৌকায় উঠে বসলেন শম্ভুবাবু। আর দ্বিতীয় যাত্রী নেই। আরও স্বল্পক্ষণ মিছিল দেখে গঙ্গু নৌকায় আসতেই শম্ভুবাবু বললেন, ছাড়তে বলো, আর ভালো লাগে না। নৌকা ছাড়া হলো। খানিকটা এগিয়ে গঙ্গু পাল খাটিয়ে দিল। জ্যোৎস্না ভরা আকাশ, ফুরফুরে বাতাস। গঙ্গুর জোয়ান সাঁকড়েদের হাতে হাল। নৌকো কোনাকুনি স্রোতের মুখে আপনি গাংপাড়ি দিচ্ছে। শম্ভুবাবু বাইরের পাটাতনে বসেছিলেন। তামাকের কোলকে ফু দিতে দিতে গঙ্গু কাছেই এসে বসল। শম্ভুবাবু ভিতরে ভিতরে বিরক্ত আবার। এক্ষুনি বকর বকর শুরু হবে। হলো। গঙ্গু বলল, মিছিলটা দেখলে শম্ভুবাবু? জবর আলো দিয়েছে না? শম্ভুবাবু নিরুত্তর। কবে কোথায় এর থেকেও ঢের ঢের বড় আলোর মিছিল দেখেছিল গঙ্গু, সেই গল্প ফেঁদে বসল। নৌকা তখন মাঝ নদীতে। খানিক আপন মনে তামাক টেনে গঙ্গু হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা, ওরকম আলো দিয়ে সাজাতে ওদের কত টাকা আন্দাজ লেগেছে? জানি না। গঙ্গু একটু কাছে ঝুঁকে সাগ্রহে চাপা গলায় বলল, ছেলেটার বিয়েতে আমারও অমনি একটু করার ইচ্ছে আছে, বুঝলে? অতটা না হোক, একটু কিছু করা। কিন্তু ছোড়াটাকে বদমতলব দিচ্ছে তার ইয়ার বন্ধুরা। আমি যেখানে বলি সেখানে বিয়ে করতে নারাজ। আমার কথা না শুনলে কিচ্ছু করব না। তবে শোনে যদি, দেখব। অর্থাৎ সকলের দেখার মতোই একটা কিছু করবে গঙ্গু মাঝি। সেই সম্ভাবনার আনন্দে তার কালো মুখ হাসি হাসি দেখাচ্ছে। ভুরু কুঁচকে শম্ভুবাবু আর একদিকে মুখ ফেরালেন। বললেন, ওর সিকি করতো বহু খরচ। মনের মতো একজনের কাছে যেভাবে মনের কথা ব্যক্ত করা চলে, সেইভাবেই চাপা আনন্দে বলল গঙ্গু মাঝি, সে কি আর জানি না আছে। শম্ভুবাবু সবিস্ময়ে ঘাড় ফেরালেন এবার। যেভাবে আছে বলল, তাতে দুনিয়ার যত টাকা সব তার হাতে আছে মনে হয়। জিজ্ঞাসা করলেন, কি আছে? ওরকম মিছিল বার করার মতো টাকা আছে? জ্যোৎস্নায় আর কলকের আলোয় গঙ্গু মাঝির কালো মুখ রহস্যময় দেখাচ্ছে। কিন্তু ভিতরের আনন্দটা ভাগ করে দিতে না পারলে ভালো লাগে না। গলার স্বর আরও খাটো করে গঙ্গু বলল, ওরকম কেন? ইচ্ছে করলে একটা দিন অন্তত এই গোটা শহরটাই আলোর রোশনাইয়ে সাদা করে দিতে পারি। রেখেছি কিছু, তুমি বলো না যেন আবার কাউকে। শম্ভুবাবু তাজ্জব। লোকটার মাথা ঠিক আছে কি না বুঝছেন না। কি রেখেছি? কি আছে তোমার? গঙ্গু মাঝি হাসছে মিটিমিটি। সত্যিই যেন গুপ্তধনের ভাণ্ডার আছে কিছু তার আয়ত্তে। শম্ভুবাবুর মতো আপনজনের কাছেও সেটা ফাঁস করতে লজ্জা। বলল, কিছু না থাকলে কি আর এই বয়সে এত নিশ্চিন্তে হয়ে নৌকা চালাচ্ছি? ভগবানের আশীর্বাদে ভালোই কেটে যাবে গো। অপব্যয় করা উচিত কাজ নয় বলে, নইলে একটা রাত অন্তত ওদের দেখিয়ে দিতে পারি রোশনাই কাকে বলে। কালো মুখে এত তৃপ্তি আর এমন আনন্দের ছটা দেখে
শম্ভুবাবু ভুলেই গেলেন কার সঙ্গে কথা বলছেন। অধীর আগ্রহে নিজ চাপা গলাতেই বলে উঠলেন, আহ, কি আছে তাই বলো না, কি করে পারো? কিন্তু শম্ভুবাবু ঠিক শুনছেন কি? আরও কাছে সরে এসে উদ্দীপনায় ভরপুর গঙ্গুমাজি ফিসফিসিয়ে যা বলছে ঠিক শুনছেন কি তা? ঠিকই তো শুনছেন। 800 টাকা আছে গঙ্গুমাজির, কর করে থোক 800। 2 পয়সা 4 পয়সা করে জমিয়ে জমিয়ে হয়েছে এ টাকাটা। হবে না কেন? কখনো অপব্যয়ও করেনি, পরিশ্রমেও পিছপা হয়নি। কেউ জানে না, ছেলে পর্যন্ত না, ছেলের মাও না। শম্ভুবাবু এই প্রথম জানলেন। শম্ভুবাবুকে আর বলতে বাধা কী? কিন্তু শম্ভুবাবু যেন কাউকে না বলেন, কারো কাছে গল্প না করে ফেলেন। শম্ভুবাবু স্থাণুর মতো বসে, কতক্ষণ ঠিক নেই। একসময় খেয়াল হতে দেখলেন গঙ্গুমাজি উঠে নৌকোর পাল খুলছে। নৌকো তীরের দিকে এসে গেছে। জ্যোৎস্না ছাওয়া আকাশটার দিকে তাকালেন শম্ভুবাবু। 1, 2, 3, 4, 5, 6, দূর কটা তারা আবার গোনা যায়? হঠাৎ নতুন ধরনের একটা হিসেব উকি ঝুঁকি দিচ্ছে শম্ভুবাবুর মগজে। কিন্তু এই হিসেবে যাতনার লেশমাত্র নেই। কত টাকা থাকলে 5টি সন্তানের আর নিজের ভবিষ্যৎ নিরঙ্কুশ ভাবতে পারেন তিনি? 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, কিন্তু সব অঙ্কের পরও একটা করে অঙ্ক কাছে ভিড়তে চায়। না, শেষ নেই। যে পারে না সে 8 লক্ষ থাকলেও নিশ্চিন্ত হতে পারে না। আর যে পারে সে 800 ছেড়ে 8 টাকাতেও পারে হয়তো। নিশ্চিন্ত থাকার সঙ্গে হিসেবের কোনো যোগ নেই। সেই রকমই যেন লাগছে। হিসেব জিনিসটা আলাদা, ওটা একটা ব্যাধির মতো। মাথাটা কখন ছেড়ে গেছে শম্ভুবাবু টের পাননি। অদ্ভুত হালকা লাগছে। কত কালের, কত বছরের একটা হিসেবের নাগপাশ থেকে তিনি যেন মুক্তি পেয়ে গেছেন। ভিতর থেকে কতগুলো স্নায়ু টেনে ধরা বাঁধন যেন বাষ্প হয়ে মিলিয়ে যাচ্ছে। কোটের পকেট থেকে 2 আনা পয়সা গঙ্গুমাজির হাতে গুজে দিয়ে তাড়াতাড়ি নেমে পড়লেন শম্ভুবাবু। গঙ্গুর বিস্ময়ের মুখোমুখি দাঁড়াতে চান না, কিন্তু সিঁড়ি ধরে উঠতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন আবার। ওই কোণের দিকটায় কতগুলো লোক হুমড়ি খেয়ে দাঁড়িয়ে আছে। গঙ্গার ইলিশ কেনা বেচা হচ্ছে। মাছের দর তো নয়, সোনার দর। চিরাচরিত অভ্যস্ততায় ভুরু কুঁচকে মুখ ফুরিয়ে নিতে গিয়েও পারলেন না শম্ভুবাবু। পা দুটো ওদিকেই টানছে। আস্তে আস্তে সেখানে এসে পা উঁচিয়ে সকলের কাঁধের ওপর দিয়ে দেখতে চেষ্টা করলেন তিনি। সুধীর সেই থেকে রান্নাঘরে খুনসুরি করছে বাসুর সঙ্গে। বাসু ধমকাচ্ছে তাকে, ওদের পড়াতে এসে থাকলে ও ঘরে গিয়ে পড়াও গে, যাও না, এখানে কি? সুধীর পাল্টা চোখ রাঙাচ্ছে স্বামীকে, বিশেষ করে ভাবী স্বামীকে এভাবে ঘর থেকে তাড়ানোর কোনো নজির নেই। হঠাৎ সন্ত্রস্ত দুজনেই। তারপরেই অবাক বিস্ময়ে হতভম্ব একেবারে। সুধীরকে একেবারে রান্নাঘরে দেখবেন ভাবেননি শম্ভুবাবু। তিনিও লজ্জা পেলেন কেমন একটু। তার হাতে একজোড়া ইলিশ, নেহাত ছোট নয় একেবারে। মেয়ের সামনে মাছজোড়া রেখে বিব্রত মুখে প্রায় কৈফিয়ত দেবার মতো করে বললেন, পেয়ে গেলাম, ভালো করে রেঁধে সুধীরকে দিস বেশি করে। দুজোড়া বিমূঢ় দৃষ্টি এড়ানোর জন্যই তাড়াতাড়ি ঘর থেকে প্রস্থান করলেন তিনি। ওরা দুজনের মুখের দিকে হাঁ করে তাকিয়ে। মাঝখানের মাটিতে রূপোর তালের মতো চকচকে জোড়া ইলিশ।